আমেরিকার দালাল এবং আমেরিকার নিয়োগকৃত একজন এজেন্ট। ইউনূস শুধু আপনার আমার শত্রু নয়, ইউনূস সে বাংলাদেশ নামক রাষ্ট্রের শত্রু। শত্রুকে যদি আপনার বধ করতে হয়, তাহলে আচার্য চাণক্য তিনি কিছু সূত্র বলেছেন। সেই সূত্রগুলো হচ্ছে, আপনার শত্রু সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে ইউনূসের শক্তি এবং ক্ষমতার উৎস কোথায়। আপনাকে জানতে হবে ইউনূস সে তার প্রতিপক্ষ সম্পর্কে সে কি স্টেপ নিচ্ছে, সে কি বলছে, সে কি করতে চাচ্ছে। আপনার শত্রুর যদি দুর্বলতা আপনি জানতে পারেন, তাহলে সেই শত্রুকে বধ করাটা অনেকটা সহজ। আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে, আমরা যখন রাষ্ট্রের শত্রু কেউ বিবেচিত হয়, তাকে হারানো খুব সহজ হয় না। কারণটা হচ্ছে কি, এই রাষ্ট্রীয় শত্রুদের বিরুদ্ধে জিওপলিটিক্যালি বাংলাদেশিয়া একটা বহির্শক্তি ইনভলভ থাকে এখানে। তাদের ইনভলভমেন্টের জন্য আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না। বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা চলছে, সেখানে আপনারা দেখছেন যে বাংলাদেশের যে অন্যতম একটা বিরোধী দল ছিল বিএনপি, সেটাকে অনেকটা মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে এবং তাদেরকে একটা জাতীয় সার্কাস দলে পরিণত করে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে 3 ইঞ্চি পিনিক ভট্টাচার্য বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং সেই প্রপাগান্ডাগুলো লুপে নিচ্ছে হচ্ছে জামাত। এই যে জামাতের যে উগ্রতা, জামাতের যে জঙ্গি কার্যক্রম, জামাতের যে ধর্ম নিয়ে ব্যবসা, এসব কিছু হচ্ছে ইউনূসের শক্তি। অর্থাৎ ইউনূস নামক যে ডেভিল সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা প্রপাগান্ডাকে তাদের প্রধান শক্তি হিসাবে ব্যবহার করছে। সেই প্রপাগান্ডার সূত্র হিসেবে আপনারা দেখলেন যে কিছুদিন আগে ব্রিটিশের একটা পত্রিকা, সেখানে জন রিডকে দিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, 234 বিলিয়ন পাচারের একটা মিথ্যা গল্প, যেটা নিজে ইউনূস মঞ্চস্থ করেছে। তো আমাদের উচিত হবে, আমরা যদি আমাদের শত্রুকে পরাজিত করতে চাই, তাহলে শত্রু যে সমস্ত প্রপাগান্ডা করছে, সে সমস্ত প্রপাগান্ডাগুলো সঠিক এবং সত্য জবাব মানুষের সামনে তুলে ধরা। এখন আপনি যদি দেখেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ইউনূস সে কখনোই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমকক্ষ হতে পারবে না। সে কখনোই শেখ হাসিনার বিকল্প হতে পারবে না এবং বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবারও শেখ হাসিনাকে চাইছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, যে সমৃদ্ধির পথে বাংলাদেশকে নিয়ে গেছেন, সেটা ইউনূস চাইলে আরো 1000 বছর জন্ম নিলেও সে সেটা করতে পারবে না। আপনি কি জানেন যে ইউনূস আপনাকে শেখ হাসিনার $234 বিলিয়ন পাচারের গল্প শোনাচ্ছে, সেই ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোনের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ থেকে $15 বিলিয়ন পাচার করে দিচ্ছে আমেরিকাতে? আপনি কি তার আমেরিকার গ্রামীণ সেন্টারের বিষয়ে কিছু জানেন? আপনি কি জানেন যে ইউনূস আপনাকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের গল্প শুনছে, সে নিজেই তার 666 কোটি টাকা কর মকুব করে দিয়েছে? আপনি একটু লক্ষ্য করেন ইউনূসের চারপাশে কারা আছে। আপনি ইউনূসের চারপাশে খুব ভালোভাবে তাকালে আপনি দেখতে পাবেন যে ইউনূসের চারপাশে মুইকি হুন্নুরে টাইপের কিছু সলিমুল্লাহ, ফ্রড মাঝার, এ ধরনের কিছু বুদ্ধিজীবী আছে। সুজনের বদিউল আলম, এবং আপনারা জানেন অনেকে যে আইএমএফের যে আমেরিকান ফেড এজেন্ট ছিল, আইএমএফে চাকরি করেছে হাসান হাবিব মনসুর, এদেরকে দিয়ে, এবং আমেরিকার আরও কিছু ফেড এজেন্ট যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এই সমস্ত কিছু বুদ্ধিজীবী, আমরা যাদেরকে বুদ্ধিবেশ্যা বলি, তাদেরকে দিয়ে ইউনূস কিছু মিথ্যে গল্প রচনা করছে। তাহলে আমাদের কাজ হচ্ছে সেই মিথ্যা, ভণ্ড এবং প্রতারক, তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরা। এগুলো আমরা ধারাবাহিকভাবে করব। এখন সমগ্র বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে ইউনূসের যে দুটো প্রধান শক্তি, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। বিএনপি আদতে একটা মেরুদণ্ডহীন দলে পরিণত হয়েছে এবং তাদেরকে এখন বলা হচ্ছে যে টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজ, অর্থাৎ
5ই আগস্টের পর থেকে বিএনপি কিন্তু চাঁদাবাজি আর লুটপাট ছাড়া আর কোনো কাজে নাই। অপরদিকে জামাতকে যদি আপনি দেখেন, আপনি লক্ষ্য করবেন তারা 5ই আগস্টের আগে থেকে মানুষকে পুড়িয়েছে, থানায় আগুন দিয়েছে, সে অস্ত্রগুলা পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে, তাদের অস্ত্রগুলো কিন্তু এখনো জামাতের আছে। এবং জামাত তারা কিন্তু একটা প্রশিক্ষিত জঙ্গি সংগঠন। আপনারা আমার কথা বিশ্বাস না করলে আপনারা জামাতের যে হিস্ট্রি আছে সেটাকে একটু স্টাডি করেন, আপনারা নিজেরা বুঝতে পারবেন যে জামাত তারা জঙ্গি কার্যক্রম কিভাবে করে। তো এই যে বিষয়টা জামাত জামাত কিন্তু বাংলাদেশের একদম সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে সকল প্রশাসনিক কর্মকাণ্ড জামাত নিয়ন্ত্রণ করছে। তার মানে ফেব্রুয়ারিতে যদি কোনো নির্বাচন হয়, প্রহসনের নির্বাচন, যেটার নাটক একটা মঞ্চস্থ করা হবে, নির্বাচনের নাটক ইউনূস যেটা চেষ্টা করছেন এবং ইউনূস সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েও যেতে চাচ্ছেন, সে ধরনের কোনো কিছু করার যদি ইউনূস চেষ্টা করে, তাহলে সেটা কি হতে পারে? আপনার কি মনে হয় যে বিএনপিকে তারা নির্বাচনে জিততে দিবে? অথবা আপনার কি মনে হয় যে তারেক জিয়া বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পাবে? আমার তো বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে না। আপনারা কি জামাতের সেই সব স্লোগান শুনেছেন তারেককে লক্ষ্য করে? কিছু হলেই সরি, কিছু হলেই তারেককে লক্ষ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে জামাত। তার মানে বিএনপি নামক সার্কাস দলকে যদি ফুটবল খেলার মাঠ বানিয়ে জামাত নির্বাচনে গোল দিয়ে দেয়, এটা কি আমরা খুব বেশি অবাক হব? অবাক হওয়ার তো কিছু নাই। তাহলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের ইউনূস সম্পর্কে জানা উচিত, যে রাষ্ট্রের শত্রু সে কিভাবে আসছে বাংলাদেশে। সে আসছে 1974 সালে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, আমেরিকার কৃত্রিম দুর্ভিক্ষ, তাকে বলা হচ্ছে ফুড পলিটিক্স। সে ফুড পলিটিক্সের অংশ হয়ে ইউনূস বাংলাদেশে এসেছে এবং সে একটা জোবরা গ্রাম প্রকল্প খুলেছে, সুদের কারবারি প্রজেক্ট, এবং সেটাকে গবেষণাধর্মী প্রজেক্ট আখ্যা দিয়ে সে বাংলাদেশের ব্যাংক থেকে টাকা নিয়ে একটা সময় আপনারা জানেন যে সে রাশিয়ান বেরা ফরস্তনকো তাকে বিয়ের ফাঁদে ফেলে তাকে বাংলাদেশে এনে এরপর আবার তাকে ডিভোর্স দিয়ে সে কিন্তু তার কার্যসিদ্ধি করে ফেলেছে। এই ইউনূসের সাথে সম্পর্ক কাদের সাথে? আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ইউনূসের সাথে সম্পর্ক হচ্ছে কার সাথে? ইহুদি ধনকুব জর্জ সোরস, যিনি দেশে দেশে সরকার পরিবর্তন করেন। এবং আপনি আরেকটু গভীরে গেলে লক্ষ্য করবেন যে জর্জ সোরসের ওয়াইফেস ফাউন্ডেশন এবং ইউনূসের গ্রামীণ ফাউন্ডেশন এবং হিলারি ক্লিনটন ফাউন্ডেশন, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষকে বোধায় বানাচ্ছে। তো এই বিষয়গুলো আপনাকে খুব লক্ষ্য করতে হবে। আপনার শক্তির জায়গাটা কোথায়? আপনার শক্তির জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কেন শেখ হাসিনা? কারণ এই শেখ হাসিনা কিন্তু 1966 যে ঐতিহাসিক 6 দফা সেটার সাথে যুক্ত ছিলেন। 1969 সালের যে গণ অভ্যুত্থান না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হতো না, সেই গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ 21টি বছর তিনি কিন্তু এই অপশক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আজকে আপনি নিজে দেখেন, আমাদের যে প্রতিপক্ষ শক্তি আছে, স্বাধীনতা বিরোধী শক্তি আছে, তারা কি করতে চায়? তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। কারণ শেখ হাসিনার সমকক্ষ হওয়ার শক্তি তাদের কাছে নেই। শেখ হাসিনার বিকল্প হওয়ার মতো যে শক্তি, সেই বিকল্প হওয়ার শক্তিও তাদের কাছে নাই। আজকের যে শেখ হাসিনা, তিনি কিন্তু আয়ারল্যান্ডের যে জাতীয় নায়ক ছিলেন অ্যাসখ্যাতেস, এর মতো মৃত্যুঞ্জয়ী এক সাহসের নাম হয়ে এসেছেন বাংলাদেশের মানুষের সামনে। বারবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে, তিনি বারবার উঠে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু ভবিষ্যতে এটা হচ্ছে ইউনুস পদের সবচেয়ে বড় শক্তি। তা আপনাদেরকে যে সমস্ত কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ইউনুসকে যদি বধ করতে হয়, আপনারা দেখেন যে কিছু হলে ইউনুসের যে সহযোগীরা আছে আর যে ষড়যন্ত্রকারীরা আছে তারা ইউনুসের নোবেল পুরস্কার নিয়ে আসে। কিন্তু আপনাদেরকে তো জানতে হবে মহাত্মা গান্ধীর মতো একজন লোক, যিনি শান্তিতে যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, ইউনুসকে কেন দেওয়া হলো? কেন মায়ানমারের অং সান সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো এবং কেন বাংলাদেশে 2006 সালে যে প্রপাগান্ডার জনক সেই ইউনুসকে নোবেল পুরস্কার দিয়ে বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান করানো হলো, 1/11 করা হলো ইউনুসকে প্রধানমন্ত্রী করানোর জন্য, তারা সেখানে সফল হয়নি। শেখ হাসিনাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়নি সেটা নিয়ে অসংখ্য বিতর্ক থাকতে পারে, কারণ পৃথিবীতে এমন অসংখ্য মহামানব আছেন যাদেরকে আসলে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, যারা নোবেল পুরস্কারের যোগ্য ছিল। কিন্তু এর বাইরেও তো শেখ হাসিনা প্রায় 37টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সেই বিষয়গুলো আপনাদের কর্মীদের সাথে আলোচনা করতে হবে। শেখ হাসিনা গত 16 বছরে বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করেছেন
সেগুলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এটা হচ্ছে শেখ হাসিনা আর এটা হচ্ছে ইউনূস। আপনাদেরকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কিরকম? আপনি দেখেছেন 5ই আগস্ট যে একটা সমগ্র বাংলাদেশে যে একটা তাণ্ডব পরিচালনা করা হয়েছে, এই তাণ্ডব পরিচালনার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির সকল নেতাকে হত্যা করা। যে কোনোভাবে হোক শেখ হাসিনা বেঁচে আছেন। এটা হচ্ছে আপনাদের এখন সবচেয়ে বড় শক্তি। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। কারণ ইউনূসের যে জঙ্গি জামায়াত শিবির, সেই জঙ্গিদেরকে যদি আপনাদেরকে মোকাবেলা করতে হয়, আপনাদেরকে কয়েকটা স্টেপ ফলো করে আগাইতে হবে। এর মধ্যে একটা হচ্ছে আপনাদেরকে সামাজিক অংশগ্রহণ বাড়াইতে হবে। সমাজের মানুষের মধ্যে আপনাদের সামাজিক অবস্থান তৈরি করতে হবে। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে যে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের সৃষ্টি করলো এবং এই বাংলাদেশটা কীভাবে আওয়ামী লীগের হাতে নিরাপদ, এবং আওয়ামী লীগের যে 16 বছর রাষ্ট্র ক্ষমতা ছিল, সেই রাষ্ট্র ক্ষমতায় জনগণ কী কী সুযোগ সুবিধা ভোগ করেছে এবং কীভাবে বাংলাদেশকে তিনি প্রায় 300 কোটি মানুষের বাজারে পরিণত করেছিলেন। এসব বিষয়গুলো আপনাদেরকে মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সমস্ত প্রপাগান্ডা প্রচার করে তারা এই যুদ্ধে জিততে চায়, স্বাধীনতা বিরোধীরা পাকিস্তান জিন্দাবাদ দিতে চায়, সে সমস্ত প্রপাগান্ডার ঢালপালা একদম শিকড় সহ উপড়ে ফেলতে হবে। এটা করতে হলে আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, জানতে হবে। কারণ আপনি যদি না জানেন, আপনি যদি একজন মানুষকে বুঝাতে না পারেন, তাহলে আপনি কখনোই এই ষড়যন্ত্রকারী আমেরিকার পাপেট ইউনূসকে বর্জন করতে পারবেন না, তাকে বধ করতে পারবেন না। তাকে বধ করতে হলে আমাদেরকে শেখ হাসিনাকে বাঁচায় রাখতে হবে, আমাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানুষের মনে বাঁচায় রাখতে হবে, আমাদেরকে বঙ্গবন্ধুর যে মুজিববাদ আছে সে মুজিববাদ নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে নারী জাগরণ নিয়ে। আপনাদের স্ত্রী, আপনাদের মা, আপনাদের মেয়ে, তাদেরকে আগামী দিনের বাংলাদেশের উপযোগী করে সৃষ্টি করতে হবে। আপনি যত বেশি তাদেরকে জাতীয়তাবাদের শিক্ষা দিবেন, বাঙালি জাতীয়তাবাদ আমাদের ডিএনএ, তত বেশি আপনার মেয়েরা জামাত শিবিরকে ঘৃণা করবে। আপনি যত বেশি আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে পারবেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, তত বেশি তারা জামাতকে ঘৃণা করবে। কারণ জামাত এটা স্বীকার করে না। জামাতের কাজই হচ্ছে মানুষ হত্যা এবং দর্শন, এবং অন্য ধর্মের মানুষের সম্পত্তি লুটতরাজ করা হচ্ছে তাদের ধর্ম। এখন এই শত্রু, বাংলাদেশের রাষ্ট্রীয় শত্রু ইউনূসকে যদি বর্জন করতে হয়, ইউনূসের যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানকে আপনাদেরকে বয়কট করতে হবে। সেটা গ্রামীণ ফোন হইতে পারে, গ্রামীণ টেলিকম হইতে পারে, গ্রামীণ ব্যাংক হইতে পারে। এছাড়াও যেসব প্রতিষ্ঠানের সাথে ইউনূস জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেসব প্রতিষ্ঠানকে বয়কট করতে হবে। যেমন জামাতের যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেগুলোকে আপনারা বয়কট করবেন। জামাতের যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেগুলোকে আপনারা বয়কট করবেন। জামাতের যে সমস্ত মসজিদ মাদ্রাসা আছে সেগুলোতে আপনারা কোনো 1 পয়সাও অনুদান দিবেন না। কারণ আপনাদের পয়সা নিজেদের পকেটে ঢুকিয়ে জামাত কিন্তু আপনাদের সম্পত্তি লুণ্ঠন করছে, জামাত কিন্তু আপনাদের মা বোনদেরকে হত্যা করছে, আপনাদের পিতাদেরকে জেলে ভরে দিচ্ছে এবং আপনাদেরকে দেশ ছাড়া করেছে। জামাতকে টোটালি বর্জন করতে হবে। জামাতের শক্তি যত ক্ষুণ্ণ হবে, জামাত যত ধ্বংস হবে, জঙ্গিবাদী কার্যক্রমকে আপনি আমরা সবাই মিলে যত পরাস্ত করতে পারবো, ইউনূস কিন্তু ততটাই ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারণ আমেরিকার পক্ষে এখানে এসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হয়, তাদের প্রথম টার্গেট হইতে হবে আমরা জামাত মুক্ত, জঙ্গি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে জঙ্গিবাদ থাকবে না, যে বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ থাকবে না। আমরা এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের নারী পুরুষ সবার সমান অধিকার থাকবে, যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকবে, কিন্তু স্বাধীনতা বিরোধী কোনো সংগঠন তাদের কোনো রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে সেখানেও কিন্তু সেটা হয়েছে। আর যেটা দেখলেন কয়দিন পর বলতেছে যে আমি চলে যাব, এগুলো হচ্ছে ইউনূসের একটা কৌশল। কয়দিন পর সে যখন তার গদি যায় অবস্থা হয়, তখন আবার বলে যে নির্বাচন দিতে হবে, নির্বাচন ছাড়া আমাদের কোনো গতি নাই। কিন্তু কয়দিন পর যখন তার গদি আবার শক্ত হয়ে যাবে, সে বলবে যে না, আমার তো সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। তার মানে এই লোকটা খুব ধুরন্ধর, চালাক, এবং সে একজন খুব বড় ষড়যন্ত্রকারী। এই ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। কারণ এই মুক্তিযুদ্ধ তার যে দুর্গ আছে, ইবলিশ শয়তানের দুর্গ, সেটাকে ভেঙে চুরমার করে দিতে পারে।
কারণ সে মুক্তিযুদ্ধকে রিসিট বাটন দিতে চায়। ইউনূসের শত্রু যারা, ইউনূস যাদেরকে পছন্দ করে না এই মুহূর্তে, তারাই হচ্ছে আমাদের বন্ধু। সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। ইউনূস বধের আরও কিছু নিয়ম বলবো, কৌশল বলবো, আরও অনেকগুলো বিষয় আছে, ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আসবে। পাশে থাকুন, সহযোগিতা করুন।